আপনার সরকার তো ১১ বছর ধরে ক্ষমতায় আছে। আপনার সরকার পশ্চিমবঙ্গের জন্য কি করেছে তার একটা খতিয়ান আপনি তুলে ধরুন। সরকারি প্রকল্প থাকে তাহলে তিনি সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে কেন সেখানে ডাকেননি? এটাই আমার প্রশ্ন। এটা যদি একটা সরকারি কর্মসূচি হয় তো তার মানে উনি সরকারি কর্মসূচিতে এসে তিনি কেন ভোট প্রচার করছেন? কেন তিনি নিজের পার্টির প্রচার করছেন? দেশের সিভিলিয়ান লিডার, তিনি মিলিটারি অপারেশন নিয়ে তিনি সেটাকে বিজেপির পক্ষে হাওয়া তুলবেন, এই জিনিসটা দেশের মানুষ পছন্দও করবেন। সরকারি কোনো একটা পলিসি তৈরি করে, কোনো একটা এবং সেগুলো টাইম টু টাইম সেগুলো চেঞ্জও হয়। তো ওই জন্য এটা তারা ডিকটেট করে দেবে না। সরকার আছে, এটা স্বাস্থ্য ভবন এই জিনিসটা ঠিক করে, এটা তারা বসে বসে ঠিক করবেন না। তিনি বারংবার এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, সেটা হওয়া উচিত না। স্পেশালি যখন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আপনার সরকারের দূত হিসেবে সারা বিশ্বে অপারেশন সিন্দুরের ব্যাপারে প্রচার করছে, যে আমরা কোনো রকমের মিলিটারি অপারেশনকে আমরা কোনো রাজনীতিকরণ করি না, সেটা আমাদের দেশের গৌরব হিসেবে আমরা দেখি, দেশের ন্যাশনাল ইন্টারেস্টে সেই জিনিসটাকে দেখি। এবং তার সবথেকে বড় উদাহরণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী, তিনি দলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি এই বিদেশ সফরে পাঠিয়েছেন। আপনি বাংলার থেকে কর তুলে নিয়ে যায় আপনার সরকার, আপনি বাংলাকে কত টাকা ফেরত দিয়েছেন? এবং যে আমাদের হিসেব বলছে 1,70,000 কোটি টাকা এখনও বাংলার ডিউ বাকি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে। সেই 1,70,000 কোটি টাকা বাংলার মানুষ কবে পাবে? নাম্বার অফ ডক্টরস যেখানে তাদেরকে পাঠানো হয়েছে সেখানে হয়তো রিকোয়ারমেন্ট আছে, এগুলো রিকোয়ারমেন্টের বেসিসে হয়, শুধুমাত্র আপনার এবং শুধু এদেরই মেরিট আছে, আর কারোর মেরিট নেই। নির্বাচন এখনো হাতে অনেক সময়। তৃণমূল কংগ্রেস থেকে বারংবার প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গে আসাকে নিয়ে বলা হয়েছে যে ভোট আগে বা ভোট প্রাক মুহূর্তে শুধুমাত্র প্রধানমন্ত্রী বাংলার কথা মনে পড়ে। কোথাও কি এই যে আলিপুরদুয়ার ভিজিট বা সিকিম ভিজিট প্রধানমন্ত্রী করছেন এই মুহূর্তে, সেটাও কি আপনাদের মনে হয় যে 26-এর নির্বাচনে বাংলায় বিজেপির খুঁটি শক্ত করার উদ্দেশ্য নিয়ে আসছেন? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলায় এসছেন, আলিপুরদুয়ারে এসছেন, তাকে নিশ্চয়ই বাঙালি হিসেবে আমরা স্বাগত জানাবো আমাদের রাজ্যে। কিন্তু আমরা বারংবার দেখেছি যে প্রধানমন্ত্রী তখনই বাংলায় আসেন যখন একটা নির্বাচন থাকে। এবার দেখুন, নির্বাচন তার 1 বছরেরও কম সময় বাকি। আজকে তার সিকিমেও যাওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদারের কারণে তিনি যেতে পারেননি। আর বাংলায় এসে তিনি যা রাজনৈতিক তার বক্তব্য সেটা তিনি রাখছেন। ইতিমধ্যেই তিনি একটা টুইটও করেছেন দেখছি, তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের মানুষ নাকি মমতা ব্যানার্জিকে চায় না, বিজেপিকে চায়। তো আমাদের সুস্পষ্ট বক্তব্য যে আপনার সরকার তো 11 বছর ধরে ক্ষমতায় আছে। আপনার সরকার পশ্চিমবঙ্গের জন্য কি করেছে তার একটা খতিয়ান আপনি তুলে ধরুন। তৃণমূল কংগ্রেস 14 বছরের সরকার আছে রাজ্যে, এবং তৃণমূল কংগ্রেস মানুষের কাছে যাবেই তাদের নিজস্ব পারফরমেন্সকে নিয়ে। এর আগেও প্রত্যেকটা নির্বাচনে আমাদের পারফরমেন্স নিয়েই আমরা কিন্তু সরকারের জন্য আমরা নির্বাচনে গেছি। তো মাননীয় প্রধানমন্ত্রীকে উত্তর দিতে হবে যে তার সরকার কি করছে, এবং আমাদের বক্তব্য খুবই স্পষ্ট। আমরা দেখেছি যে বারংবার আসছেন, এসে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে নাকি প্রচুর দুর্নীতি হয়েছে ইত্যাদি। আমাদের বক্তব্য হচ্ছে যে তিনি কত টাকা পশ্চিমবঙ্গে দিয়েছেন সেটা তিনি তো জানেন, সেটা তিনি কেন পাবলিশ করছেন না? তিনি একটা হোয়াইট পেপার বার করছেন না কেন? একটা শ্বেতপত্র তিনি প্রকাশ করুন যে মনরেগা, আবাস যোজনা, এগুলোতে তিনি কত টাকা তার সরকার দিয়েছে পশ্চিমবঙ্গকে। 11 বছরে বাংলার জন্য তিনি কি পদক্ষেপ নিয়েছেন সেগুলো তিনি একটু মানুষকে বলুন। তার উপরে তিনি যদি নির্বাচনী প্রচারও করতে চান তিনি করতেই পারেন, সেটা কোনো ইস্যু নয়। কিন্তু যেরকমভাবে তিনি বারংবার এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, সেটা হওয়া উচিত না। স্পেশালি যখন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আপনার সরকারের দূত হিসেবে সারা বিশ্বে অপারেশন সিন্দুরের ব্যাপারে প্রচার করছে, তো তার এই সময়টা আমার মনে হয় রাজনীতিকরণ করার জন্য একদমই ঠিক সময় নয়। কিন্তু কি করব, মোদিজির থেকে আমরা সেই স্টেটসম্যান লাইক অ্যাটিটিউড আমরা কখনোই পাইনি। চিরকালই তিনি সবসময় একটা ইলেকশন মোডেই থাকেন। কোথাও কি যে শিলান্যাস করার কথা, অর্থাৎ আজকে আলিপুরদুয়ারে 2টি জেলায়, সেই শিলান্যাস কি আপনার মনে হয় যে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচারক হিসেবে কাজে লাগাবে বিজেপি? না, এখানে তো বিজেপির প্রচারক হিসেবেই তিনি এসছেন। আপনি যেটা বলছেন যে কিছু সরকারি প্রকল্প আছে, যদি সরকারি প্রকল্প থাকে তাহলে তিনি সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে কেন সেখানে ডাকেননি? এটাই আমার প্রশ্ন। এটা যদি একটা সরকারি কর্মসূচি হয় তো তার মানে উনি সরকারি কর্মসূচিতে এসে তিনি কেন ভোট প্রচার করছেন?
কেন তিনি নিজের পার্টির প্রচার করছেন? তো উনি সবসময় একটা উনি তো আসলে আরএসএস এর প্রচারক ছিলেন, তো সেই প্রচার থেকে তিনি বেরোতে পারছেন না, বা সেই মোড়টার বাইরে তিনি একজন রাজনেতা হিসেবে তার যে কর্তব্য, একজন প্রধানমন্ত্রী হিসেবে তার যে কর্তব্য, সেই কর্তব্য তিনি কখনোই পালন করতে পারছেন না। সেই জন্যই আমরা বারংবার চেয়েছিলাম যেন এই প্রধানমন্ত্রীকে সরিয়ে আমরা একটা নতুন সরকার গঠন করতে পারি। তো উনি তো অবশ্যই এবার তো মানুষের ম্যান্ডেট তো পাননি, তিনি জোড়াতাপ্পি দিয়ে একটা সরকার চালাচ্ছেন, সে চালাক, কিন্তু আমাদের রাজ্যকে তিনি যদি, বা আমাদের তৃণমূল কংগ্রেসকে তিনি যদি আক্রমণ করেন, তো তার তো রাজনৈতিক উত্তরই তিনি পাবেন। আপনার কি মনে হয় যে এই যে সিঁদুর অপারেশন হলো, সেই অপারেশনের পর থেকে প্রধানমন্ত্রীর বিভিন্ন জায়গায় তিনি গেছেন, বিভিন্ন বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে অপারেশন সিঁদুর নিয়েও তার নানান বক্তব্য রয়েছে। এই যে মানে তার এই বক্তব্যে তার রাজনৈতিক কার্যক্রমের মধ্যে বা রাজনৈতিক কোনো কর্মসূচির মধ্যে অপারেশন সিঁদুরের যে বক্তব্য তিনি রাখছেন, সেই বিষয়টাকে মূলত প্রথমে আপনারা কিভাবে দেখছেন? এটা তো একদমই উচিত নয়, এবং আপনারা জানেন তৃণমূল কংগ্রেস বোধহয় সবথেকে এই বিষয়ে ডিসিপ্লিন পার্টি, যে আমরা কোনো রকমের মিলিটারি অপারেশনকে আমরা কোনো রাজনীতিকরণ করি না। সেটা আমাদের দেশের গৌরব হিসেবে আমরা দেখি, দেশের ন্যাশনাল ইন্টারেস্টে সেই জিনিসটাকে দেখি, এবং তার সবথেকে বড় উদাহরণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী, তিনি দলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি এই বিদেশ সফরে পাঠিয়েছেন দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। তো সেই জায়গা থেকেই বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই জিনিসটা নিয়ে, ন্যাশনাল ইন্টারেস্টের বিষয় নিয়ে, ফরেন পলিসির বিষয় নিয়ে, ন্যাশনাল সিকিউরিটির বিষয় নিয়ে, টেরোরিজম নিয়ে, এগুলো নিয়ে আমরা কোনো রকমের রাজনীতি করতে চাই না। কিন্তু বিজেপি তো চিরকালই এই জিনিস করে এসছে। আমি সেদিন একটা ছবি দেখছিলাম, যখন মুম্বাইতে অ্যাটাক হয়েছিল, 26/11 যে অ্যাটাক হয়েছিল মুম্বাইতে, যেদিন হয়েছিল 27 তারিখ পেপারে অ্যাড বের করেছিল বিজেপি বলছিল যে উইক গভর্নমেন্ট অ্যাট সেন্টার, ভোট ফর বিজেপি। তো বিজেপির এটা তাদের নেচার, এটা আজকের কিছু নতুন কিছু বিষয় নয়। এবং এর আগেও আপনারা দেখেছেন 2019 সালে আমরা কিন্তু যেটা এর আগে যেই অ্যাটাক হয়েছিল, তো তখনও কিন্তু আমরা দেখেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী সেই জিনিসটাকে একটা ইউজ করেছিলেন তার ভোট প্রচারে। এবারেও তিনি পেহেলগাঁও অ্যাটাকটাকে তিনি ইউজ করবেন। এর আগেও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এমন করলেন, মনে হচ্ছিল যেন প্রথমে মানে সারা ভারতবর্ষে তিনি প্রথমবার সার্জিক্যাল স্ট্রাইক করলেন। তো এই জায়গাটা অত্যন্ত ভাবার বিষয়, এবং আমার মনে হয় মানুষও এই জিনিসটা পছন্দ করে না, কারণ তিনি দেশের সিভিলিয়ান লিডার, তিনি মিলিটারি অপারেশন নিয়ে তিনি সেটাকে বিজেপির পক্ষে হাওয়া তুলবেন, এই জিনিসটা দেশের মানুষ পছন্দও করবে না। আচ্ছা দাদা, আবার ঘুরে ফিরে মোদির সফর, মানে প্রধানমন্ত্রীর যে সফর, সেই সফর নিয়ে আরেকটি প্রশ্ন রাখবো, যে ইতিমধ্যে একটি অভিযোগ উঠছে যে প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে কোচবিহারে বিজেপি কর্মীদের উপর হামলা তৃণমূলের, এবং অভিযোগ অস্বীকার করেছেন সেখানকার শাসক দলে যারা রয়েছেন। না, এটা কোনো ইয়ে না, কেউ যদি এগুলো তারা করতে চাইছে, তারা ইন্টারনালি কিছু করতে চাইছে। প্রথমত আমি জানতে চাই যে এটা কি সরকারি প্রোগ্রাম না এটা দলের প্রোগ্রাম, এটা নরেন্দ্র মোদীকে উত্তর দিতে হবে। সরকারি প্রোগ্রাম যদি হয় তো সেখানে আবার বিজেপি আর তৃণমূল কি, যে কেউ যেতে পারে, পাবলিক সেখানে যেতে পারে। তো সেখানে আটকানোর যদি কোনো বিষয় যদি এরকম হয়েও থাকে, কেউ যদি মানে বাধাপ্রাপ্ত হয়ে থাকেন, তো তারা পুলিশে জানান। এটা তো একটা খুব সামান্য বিষয়, এইগুলোকে নিয়ে বিজেপি রাজনীতি করার চেষ্টা করে কোনো লাভ হবে না। কারণ তারা প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেছেন। তারা দেখছে যে উত্তরবঙ্গটা তারা ভেবেছিল যে আমাদের একদম খাস জমি, সেখানে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল ফুটে গেছে এবার কোচবিহারে। তো আলিপুরদুয়ারে আপনারা দেখতে পেলেন যে জন বার্লা তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে চলে এলেন। তো সেই জায়গা থেকে তারা অত্যন্ত ভীত, অত্যন্ত একটা ভয়ের একটা বাতাবরণ তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয় নরেন্দ্র মোদী এসেছেন, এবং আমাদের মানে স্পষ্ট বক্তব্য যে আপনি বাংলার জন্য, বাংলার থেকে কর তুলে নিয়ে যায় আপনার সরকার, আপনি বাংলাকে মানে কত টাকা ফেরত দিয়েছেন, এবং যে আমাদের হিসেব বলছে মানে 1,70,000 কোটি টাকা এখনও বাংলার ডিউ বাকি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে। সেই 1,70,000 কোটি টাকা বাংলার মানুষ কবে পাবে? আচ্ছা, আপনি যেহেতু টাকার হিসাবটা তুললেন, আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে কেন্দ্র করে এর আগে তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ তিনিও ঠিক এই একই হিসাব তুলে ধরেছিলেন, এই দাবিটাই রেখেছিলেন, এবং বস্তুত এই বিষয় নিয়ে জবাব দিয়েছেন দিলীপ ঘোষ বিজেপির তরফ থেকে। তিনি বলছেন যে টাকা যদি চাইতে হয় তাহলে হিসেব নিয়ে যান দিল্লিতে, হিসেব দিন, টাকা নিন, হিসেব ছাড়া কোনো টাকা দেওয়া হবে না। আমরা 2-3 বছর ধরে এই হিসাবটা দিয়ে যাচ্ছি, কখনো কখনো টুক করে একটুখানি কয়েক হাজার কোটি টাকা এরকমভাবে ছাড়া হয়, এরকমভাবে তো হবে না।
আমাদের তো সুস্পষ্ট দাবি ছিল যে মানুষকে আপনারা খাটিয়েছেন, 100 দিনের কাজ আপনারা করিয়ে নিয়েছেন, তারপরে আপনারা বলছেন তাদের টাকা দেবো না। এটা কি করে সম্ভব? আচ্ছা, আপনি যদি বাড়িতে কাউকে একটা কাজ করান, ধরুন একটা কিছু আপনি কাজ কাউকে দিলেন, আপনি যদি তাকে টাকা না দেন, আপনাকে লোকে চিটিংবাজ বলবে কিনা? তো এই চিটিংবাজিটা তার কেন্দ্র সরকার বারবার করে যাচ্ছে। আর এই টাকাটা কেন্দ্র সরকার, মানে এটা কারোর বাবার টাকা নয়, বাপত্তি সম্পত্তি নয়, এটা মানুষের টাকা। পশ্চিমবঙ্গ থেকে প্রচুর কর তুলে নিয়ে যায় কেন্দ্র, এবং তারই একটা কেন্দ্রীয় প্রকল্প, তার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের শেয়ার থাকে। সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের শেয়ারের টাকা দিচ্ছে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের কোষাগার থেকে সেই টাকা মিটিয়ে দিয়েছেন, কিন্তু কখনো না কখনো তাদেরকে তো টাকাটা ফেরত দিতে হবে। এবং আপনার মনে থাকবে কিছুদিন আগে কিন্তু একটা পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি, তারা পর্যন্ত বলেছে, স্ট্যান্ডিং কমিটি অন রুরাল অ্যাফেয়ার্স, তারা বলেছিল যে এই টাকা পশ্চিমবঙ্গকে দিয়ে দেওয়া উচিত। পশ্চিমবঙ্গে অন্তত 170টার বেশি কেন্দ্রীয় এই স্ক্রুটিনি টিম এসছে, তো তারা এসে কী করলেন? তারা গিয়ে রিপোর্ট দিয়েছেন, তারা বলেছেন টাকাটা দিয়ে দেওয়া উচিত, তারপরেও আপনার সরকার টাকা দেয় না। আপনি কোন মুখে আসছেন? এখন জাস্ট নির্বাচন হচ্ছে বলেই আপনি চলে আসছেন। আপনি মানুষের কথাটা তো আপনাকে শুনতে হবে। আমরা জানি আপনার শুনতে প্রবলেম আছে, আপনি শুধু মান কি বাত বলতে পারেন, আপনি লোকের মান কি বাত শুনতে পারেন না। তো এই শোনার হ্যাবিটটা ওনাকে একটু করতে হবে, এবং উনি যদি শুনতেও না চান, আমরা তো স্পষ্ট প্রশ্ন করছি, এই প্রশ্নগুলোর উনি উত্তর দিয়ে চলে যান। এসেছেন যখন, উত্তর দিয়ে যান। মনে হয় জবাব পাবেন? দেখুন, জবাব মানুষ দাবি করছে, এবং মানুষ যদি জবাব না পায়, মানুষ সেটা ভোট বাক্সে তার একটা প্রতিফলন করবে, এবং যেটা ইতিমধ্যেই করেছে। তাদের উত্তরবঙ্গ উইক হয়ে গেছে। আপনার কি মনে হয় জন বার্লা বিজেপির উত্তরবঙ্গের সবথেকে মানে টলেস্ট লিডার, যে কেন্দ্রীয় মন্ত্রী ছিল, এই মোদী সরকারের মন্ত্রী ছিল, আপনার মন্ত্রী কেন আপনার পার্টি এবং আপনার ওপরে আস্থা হারাচ্ছে? কেন সে তৃণমূল কংগ্রেসে চলে আসছে? কারণ তিনি বুঝতে পারছেন যে সাধারণ চা শ্রমিকদের জন্য কেউ যদি কাজ করেন, সেটা মমতা ব্যানার্জি করবে। এবং বিজেপিতে তো মানে নিজেদের মধ্যে খেয়ে লেগে আছে, তাদের লিডারটাকে। আমি প্রধানমন্ত্রী এসেছি, আমি প্রধানমন্ত্রীকে আরেকটা প্রশ্ন করতে চাইছি, আপনি যে এসছেন, আপনি বলুন পশ্চিমবঙ্গে আপনাদের লিডারকে, মমতা ব্যানার্জির এগেনস্টে ফেসকে, আপনি কি ফেস হবেন? আপনি কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দৌড়ে আছেন? এটা নরেন্দ্র মোদী উত্তর দিক। সেটা যদি না হন, তো তাহলে আপনার থেকে আমি পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কোনো কথা শুনতে চাই না। আপনি যদি পশ্চিমবঙ্গে যদি আপনি লড়তে চান, তাহলে আপনি একদম মানে সম্মুখ সমরে আসুন। না হলে আপনি এসছেন প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যেকটা রাজ্য আপনারই রাজ্য, এবং সেই রাজ্যগুলোর যাতে তার ডেভেলপমেন্ট হয়, তার প্রোগ্রেস হয়, সেটা দেখা প্রধানমন্ত্রী হিসেবে আপনার কর্তব্য, এবং সেই হিসেবটা আমরা বুঝে নেব। এই হিসেব দেওয়ার কথা বলেছেন দিলীপ ঘোষের কথা আর কি আর উত্তর দেব? তিনি নিজের পার্টির সাথে আগে নিজের হিসেবটা বুঝুন। আর এইটুকুই বলবো যে তিনি যে হিসেবটা কথা বলছেন, এই হিসেব আমরা বারংবার দিয়েছি, এই হিসেবগুলো দিয়েছি, আমরা সেন্ট্রাল টিমসকে দিয়েছি, আমরা কেন্দ্রীয় সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার গেছেন, নীতি আয়োগে বলা হয়েছে, তারপরেও যদি তারা টাকা না দেন। এবং আপনি জানেন যে 2024 সালে কিন্তু 2023 সালে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে দিল্লিতে আমরা কিন্তু সফর করেছিলাম, তখনও তারা টাকা দেননি, এবং আমাদের মন্ত্রীদের তুলে ফেলে দিয়েছিলেন। ঠিক আছে, এই হচ্ছে তাদের মানে অ্যাটিটিউড। তো সেই মানুষদের আজকে উত্তর দিতে হবে, শুধু মানুষের কাছে এসে ভাষণ দিলে কেউ শুনবে না। আচ্ছা দাদা, একটা শেষ প্রশ্ন করব, এবং একটু অন্য প্রসঙ্গে। ইতিমধ্যে আমরা জানি যে রাজ্যে দুটি, একদিকে যেমন চাকরিহারাদের তাদের বিষয়টি যেমন রয়েছেন, সেখানে সম্পূর্ণভাবে আমরা জানি যে 31 তারিখের মধ্যেই নোটিফিকেশন আসবে, মুখ্যমন্ত্রী বলেও দিয়েছেন সে বিষয়ে। অন্যদিকে আরেকটি বিষয়ে নজর দেওয়ার মতন, সেটি হলো যে জুনিয়র ডক্টররা আবারও খবরের শিরোনামে তাদের নাম উঠে আসছে। এবার যে বিষয় নিয়ে তাদের যে বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, যে কাউন্সিলিংয়ের সময় একটি জায়গায় পোস্টিং, মেধা তালিকা আরেকটি জায়গায় পোস্টিং, যেটা তাদের বক্তব্য অনুযায়ী সম্পূর্ণভাবে আইন মতো মেনে করা হচ্ছেন, এবং তারই তারা প্রতিবাদ করছেন। আমার বক্তব্য হচ্ছে তাদেরকে একটা জায়গায় পোস্টিংয়ে পাঠানো হয়েছে, তাদেরকে কাউকে নর্থ বেঙ্গলে বা মালদায় কোথাও না কোথাও তাদেরকে পোস্টিং করা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে তারা শুধুমাত্র অভয়াকাণ্ডে তারা আন্দোলন করেছিলেন বলে, তারা WBJDF নামে সংগঠন তৈরি করে কোটি কোটি টাকা তুলেছিলেন বলে, এটা কি তাদের একটা মানে হয়ে গেছে, নিজে একটা গাজোয়ারি হয়ে গেছে যে আমরা কলকাতার বাইরে বেরোবো না, সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গে কাউকে আমরা সার্ভিস দেব না? এই অ্যাটিটিউডটা কেন?
কলকাতার বাইরে কি মানুষ থাকে না? তাদের কি শরীর খারাপ করে না? তারা গ্রামে যে তাদের যে পরিষেবা তারা দিতে চায় তারা দেবেও, কিন্তু যেটা তাদের সাথে হচ্ছে যে কাউন্সিলিংয়ে একটা নাম, মেধা তালিকা আরেকটা নাম, কেন এই যে এই পার্থক্যটা কেন? না, সেরকম কিছু হয়নি। কাউন্সিলিংয়ের মাধ্যমে মেধা তালিকা তৈরি হয় সেটা যেরকম ঠিক, কিন্তু এটা কিন্তু সরকারের ডিসক্রিপশন। সরকারি কোনো একটা পলিসি তৈরি করে, কোনো একটা মানে, এবং সেগুলো টাইম টু টাইম সেগুলো চেঞ্জও হয়। তো ওই জন্য এটা তারা ডিকটেট করে দেবে না। সরকার আছে, মানে এটা স্বাস্থ্য ভবন এই জিনিসটা ঠিক করে, এটা তারা বসে বসে ঠিক করবেন না। সরকারি কি পলিসি হবে, কাকে কোন ডাক্তারকে কোথায় পাঠানো হবে, এনারা কিন্তু সরকারের দ্বারা, মানে তারা কিন্তু বেতন বা মানে তারা সাম্মানিক পান। তো সেই জন্য এটা সম্পূর্ণ এটা সরকারের ডিসক্রিপশন যে কাকে কোথায় পোস্টিং দিতে হবে। সেখানে হয়তো ডাক্তার কমে গেছে, নাম্বার অফ ডক্টরস যেখানে তাদেরকে পাঠানো হয়েছে সেখানে হয়তো রিকোয়ারমেন্ট আছে, এগুলো রিকোয়ারমেন্টের বেসিসে হয়। শুধুমাত্র আপনার এবং শুধু এদেরই মেরিট আছে, আর কারোর মেরিট নেই। এত ডাক্তার আছে, শুধু এই 3 জনই কেন এরকম লাফালাফি করছে? আরও তো অনেকেরই বদলি হয়, এবং বদলি ব্যাপারটা তো রুটিন ব্যাপার সরকারি ক্ষেত্রে। তো তারা মানে এইটা কেন হয়েছে যে আমরা এই অভয়াকাণ্ডে আমরা আন্দোলন করেছি, রাস্তায় নেমে আমরা হইহট্টগোল করেছি, আমরা WBJDF এর নামে ওয়েবসাইট দিয়ে কোটি কোটি টাকা তুলেছি, আমরা টিভিতে লাইমলাইটে এসে গেছি, সেই জন্য আমরা একদম এটা আমাদের মানে একদম পুরো হয়ে গেছে, আমরাই শুধু চালাবো, আমরাই কলকাতায় থাকবো, বাদবাকি কারোর মেরিট নেই, শুধু আমাদেরই মেরিট আছে। এইভাবে হয় না। তো আমি বলবো যে তারা যেটা অ্যাকচুয়াল যে প্রসেস আছে, তাদের যদি কোনো মনে হয় যে না আমরা এখানে ডিউটি নিতে পারছি না, সেটা তারা একটা রিকোয়েস্ট করতে পারে। কিন্তু এটা নিয়ে তারা আবার যে রাজনীতিকরণ করছে, সেটা আমি শুধুমাত্র মনে করি এটা নিজস্ব আরেকটু লাইমলাইট ছাড়া আর কিছু নয়। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।